এই যে এই বলটা ড্রপ দেওয়ার পরে যদি তার যান্ত্রিক শক্তি যদি অটুট থাকতো, অর্থাৎ নিত্যতা সূত্র যদি মেনে চলতো, তাহলে কিন্তু সে পুনরায় আবার 10 মিটার উচ্চতায় উঠে যেত। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাস্টার। তো বোর্ডে যে ম্যাথটা দেখতে পাচ্ছ, আজকে আমরা এই ম্যাথটা সলভ করব। চলো আমরা ম্যাথটা পড়ি। কি বলছে? 10 মিটার উঁচু থেকে একটি লোহার বল কংক্রিটের মেঝের উপর পড়লো এবং পড়ার পরে 0.5 মিটার উঠে গেল। তো আমরা যে ক্রিকেট বল ড্রপ দেই মাটিতে, আমরা দেখি আমরা যদি একটা বলকে ড্রপ দেই তাহলে ওই বলটা কখনো আমাদের হাতে ফিরে আসতে পারে অথবা হাত থেকে একটু নিচেও থাকতে পারে। তো কেন এমনটা হয় এগুলো আমরা আজকে দেখবো। দেখো, তো একটা বলকে তুমি যদি নাও, এখানে ধরো একটা বল আছে, এই বলটা তোমার ভূমি থেকে 10 মিটার উচ্চতায় ছিল। ভূমি থেকে কত মিটার উচ্চতায়? 10 মিটার। তাহলে এটা ধরো ভূমি, এই ভূমি থেকে 10 মিটার উচ্চতায় তোমার একটা বল আছে। এই যে বলের যে উচ্চতা, এটা কতটুকু বলে দিছে তোমাকে? 10 মিটার। এই বলটা 10 মিটার উচ্চতা থেকে পড়লো, পরে মাটিতে ড্রপ দিল, ড্রপ দেওয়ার পর আবার উপরের দিকে কিছুটা উঠে গেল। কতটুকু দূরত্ব উঠে গেল? 5 মিটার দূরত্ব উঠে গেল। তাহলে এই ধরো বলটা আবার উঠে গেল। আমরা এইখানে দিতে পারতাম, এইখানে না দিয়ে একটু সাইডে দিচ্ছি যাতে ম্যাথটা সুন্দরভাবে বুঝতে পারো। মানে আমরা তো একবারে লম্বভাবে ফেলাচ্ছি, তাহলে লম্বভাবে বলটা উপরের দিকে উঠে আসবে। তো এই জন্য আমি একটু সাইডে দিয়ে নিছি, ঠিক আছে? সাইডে একটু দেখাইছি যাতে আমরা ম্যাথটা সহজে বুঝতে পারি। ওকে, তাহলে এটা আবার কত মিটার উচ্চতায় উঠে গেল? ভূমি থেকে 0.5 মিটার উচ্চতায় উঠে গেল। তাহলে এটুকু উচ্চতা কত? 0.5 মিটার। ওকে, এইটুকু আমরা ড্র করে নিলাম, যে এইটুকু বলছে, এইটুকু আমরা ড্র করে নিলাম। তারপরে কি বলছে বলো? মনে করো বল ও মেঝের ধাক্কায় হারানো যান্ত্রিক শক্তি বলের ভিতর রয়ে যায়। আচ্ছা, এখানে এই বলটা যখন 10 মিটার উচ্চতায় ছিল তখন তার ভিতরে মোট একটা যান্ত্রিক শক্তি জমা ছিল, যেটা তার বিভব শক্তি হিসেবে জমা ছিল। যান্ত্রিক শক্তিটা, এই বিভব শক্তিটাই তার ভিতরে যান্ত্রিক শক্তি হিসেবে কাজ করছে। এখন সে যখন নিচের দিকে পড়ছে তখন এই যান্ত্রিক শক্তিটাই কি হচ্ছে বলতো? আস্তে আস্তে বিভব শক্তি প্লাস গতি শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখন কথা হলো, এই যে এই বলটা ড্রপ দেওয়ার পরে যদি তার যান্ত্রিক শক্তি যদি অটুট থাকতো, অর্থাৎ নিত্যতা সূত্র যদি মেনে চলতো, তাহলে কিন্তু সে পুনরায় আবার 10 মিটার উচ্চতায় উঠে যেত। কিন্তু সে 10 মিটার উচ্চতায় ওঠে নাই। তার মানে তার যে টোটাল যান্ত্রিক শক্তি ছিল তার কিছু পরিমাণ শক্তি ড্রপ দেওয়ার সময় ব্যয় হয়ে গেছে। ওই ব্যয়িত শক্তিটা অন্য কোনো একটা শক্তিতে রূপান্তর হইতে হচ্ছে, বাকিটুকু শক্তি নিয়ে সে উপরের দিকে উঠে গেছে। বুঝতে পারছো? এখন তুমি মনোযোগ দাও। এই 10 মিটার উচ্চতা যখন ছিল তখন এই বলের ভিতরে যে টোটাল বিভব শক্তি সেটা কত? ধরো EP1 দ্বারা প্রকাশ করলাম। 10 মিটার উচ্চতায় বিভব শক্তি EP1 সমান কত হবে? mgh1। এই তো এইটুকু উচ্চতা 10 মিটার, এটাকে আমরা h1 দিয়ে ধরলাম। ওইটা একই বল, এটাও যে বল এটাও একই বল। এই বলটা যখন 5 মিটার উচ্চতায় উঠছে তখন তার ভিতর যান্ত্রিক শক্তি কত বা বিভব শক্তি কত? EP2 is equal mgh2। তার মানে এইখানে তার ভিতর যে টোটাল যান্ত্রিক শক্তি আর এখানে তার ভিতর যে টোটাল যান্ত্রিক শক্তি দুটাই কিন্তু সেম নয়, কারণ উচ্চতা ভিন্ন ভিন্ন। তার মানে এর অতিরিক্ত শক্তিটুকু কোথায় চলে গেল? অতিরিক্ত শক্তিটুকু কোথায় চলে গেল বলে দিছে। অতিরিক্ত শক্তিটুকু, হ্যাঁ, এই বলের ভিতরেই রয়ে যায়। এই বলের ভিতরে অতিরিক্ত শক্তিটুকু রয়ে গেছে। তাহলে একটা বলের ভিতরে যদি একটা শক্তির পরিমাণ কিছু রয়ে যায় তাহলে ওই শক্তিটা কি করবে? ওই শক্তিটা বলের ভিতর কি এমনিতে থাকবে নাকি কোনো শক্তি হিসেবে থাকবে? অন্য একটা শক্তি হিসেবে থাকবে। এখন ওই শক্তিটা কি হবে? ওই শক্তিটা হবে বলের ভিতর তাপ শক্তি হিসেবে সঞ্চারিত হয়ে আছে। তাহলে বলের ভিতর যখন একটা শক্তি সঞ্চিত হয়ে আছে তখন ওই বলের কি হবে বলতো? তাপমাত্রাটা কিছুটা বেড়ে যাবে। ওটাই বলছে যে লোহার যে বল আসলে এটা যদি আপেক্ষিক তাপ এত হয় তাহলে বলের তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে। অর্থাৎ এই যে অতিরিক্ত শক্তি বলের ভিতরে যে জমা হলো সেই শক্তিটা বলের অভ্যন্তরে একটা তাপমাত্রা বৃদ্ধি করবে। কতটুকু তাপমাত্রা বৃদ্ধি করবে সেটাই তোমাকে দেখাইতে হবে। এখন এই যে তাপমাত্রা বৃদ্ধিটুকু হচ্ছে, এই তাপমাত্রা বৃদ্ধির জন্য তো তাপ শোষণ করতে হবে। কতটুকু তাপ শোষণ করবে বলতো? এখানে যে পরিমাণ শক্তি ছিল আর এইখানে যে পরিমাণ শক্তি ছিল, এই দুটা শক্তির থেকে বাদ দিয়ে যে পরিমাণ শক্তি থাকবে এই পরিমাণ শক্তি কিন্তু বলের ভিতর সঞ্চিত শক্তি হিসেবে থাকবে। তাহলে বলের ভিতরে যে সঞ্চিত শক্তি এটাই বলের তাপমাত্রা কি করবে বলতো? বৃদ্ধি করবে। ঠিক আছে, তাহলে বলের অভ্যন্তরে শক্তি কতটুকু থাকবে বলতো? বলের অভ্যন্তরে শক্তি, বলের অভ্যন্তরে শক্তি, বলের অভ্যন্তরে কতটুকু শক্তি থাকবে ভাই? এইখানে ছিল mgh আর এইখানে আছে mgh2। তাহলে এইটুকু যদি আমরা বাদ দিয়ে বাকিটুকু যে শক্তি আছে যান্ত্রিক শক্তি এটাই কি থাকবে বলতো? বলের অভ্যন্তরে থাকবে। তাহলে এটা কত হবে? mgh
H1 মাইনাস mg H2। তার মানে এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, mg যদি কমন নেই থাকবে কত, H1 মাইনাস H2। ওকে, কোনো সমস্যা নেই। এখন বলের অভ্যন্তরে যেটুকু শক্তি জমা হয়ে থাকলো, এইটুকু শক্তি তা কি করবে বলতো, তাপমাত্রা বৃদ্ধি করবে। তার মানে এইটুকু শক্তি কি বলের অভ্যন্তরে তাপ শক্তি, এইটুকু শক্তি কি বলের অভ্যন্তরে তাপ শক্তি। তার মানে বলের যে তাপ শক্তি সেটাই হচ্ছে আমাদের এই বলের অভ্যন্তরের শক্তি, অর্থাৎ mg H1 মাইনাস H2। তাহলে তাপ শক্তির ইকুয়েশন আমরা কি জানি বলতো, এম ভরের কোন একটা বস্তুর তাপমাত্রা ডেল থিটা পরিমাণ বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় যে তাপ ms ডেল থিটা আপেক্ষিক তাপের যে ইকুয়েশনটা পড়ানো হয়, এটাই ইকুয়াল কত হবে বলতো, mg ইনটু H1 মাইনাস H2। তাহলে এখানে ডেল থিটাটা কি ছিল, যে কোন একটা বস্তুর তাপমাত্রা ডেল থিটা পরিমাণ বৃদ্ধি করার জন্য কতটুকু বাইরে থেকে তাপ শক্তি দেওয়া হচ্ছিল, এটা আমাদের কি ছিল বলতো, এই সূত্র ছিল ms ডেল থিটা। তাহলে এখান থেকে যদি আমরা কি করি বলতো, ডেল থিটাটা বের করতে চাই, এই ডেল থিটাটাই হবে লোহার কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেটা। তাহলে এখান থেকে কত হবে, mg ইন্টু H1 মাইনাস H2 ডিভাইডেড বাই m ইন্টু s। এই তো m কাটো, g এর মান কত জানি আমরা 9.8, H1 হচ্ছে 10, H2 হচ্ছে 0.5, আর s এখানে বলে দিয়েছে ভাই আপেক্ষিক তাপ, s কি আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপের মান কত, 502.296 জুল পার কেজি পার কেলভিন। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো, এখান থেকে তুমি সুন্দর একটা মান পাবা। কতটুকু মান পাবা, যদি মানটা যদি হিসাব করে দেখো তাহলে কত পাবা, দেখো 9.8, এখান থেকে বাদ দিলে হবে 9.5 ডিভাইডেড বাই 502.296। তাহলে 0.1853 এত ক্যালভিন অথবা ডিগ্রি সেলসিয়াস, যে কোনোটা দিতে পারো, কোনো সমস্যা নেই। তাপমাত্রা বৃদ্ধি যেটা ক্যালভিন ওটাই কি হয় বলতো, ডিগ্রি সেলসিয়াস হয় এককে। তাহলে আমি আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তাহলে অঙ্কটা একটু আমরা কি করি বলতো, আর একটু বুঝি, চলো আমি একবার বুঝাই দিচ্ছি পুরোটাই। তাহলে একটা বল 10 মিটার উচ্চতায় ছিল, 10 মিটার উচ্চতায় ছিল মানে তার ভিতরে একটা বিভব শক্তি সঞ্চিত ছিল। তাহলে এই শক্তিটা যখন আমি বলটা ছেড়ে দিছি, এই শক্তিটা আস্তে 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 কি হচ্ছে বলতো, অন্য শক্তিতে রূপান্তরিত হয়। কি শক্তিতে, গতি শক্তি প্লাস বিভব শক্তিতে। বলটা যখন মাটিতে ড্রপ দিল, ড্রপ দিয়ে উপরের দিকে উঠলো, আর আরো কিছু উপরের দিকে উঠলো। এখন কথা হলো, আমার এখানে যে পরিমাণ যান্ত্রিক শক্তি ছিল, ড্রপ দেওয়ার পর যদি সেই পরিমাণ যান্ত্রিক শক্তি ওই বলের ভিতর ফিরে পেতাম, তাহলে বলটা পুনরায় 10 মিটার উচ্চতায় ছিল, 10 মিটার উচ্চতায় উঠে নাই, 0.5 মিটার উচ্চতায় উঠছে। তার মানে পুরোটা যান্ত্রিক শক্তি এই বলটা ধাক্কা দেওয়ার পর আর ফিরে পায় নাই, ড্রপ খাওয়ার পর আর ফিরে পায় নাই। তাহলে অতিরিক্ত শক্তি কি হয়েছে, অতিরিক্ত শক্তিটুকু বলের ভিতরে সঞ্চিত হয়ে আছে। এখন এই শক্তিটা যখন বলের ভিতর সঞ্চিত হলো, ওইটুকু শক্তিটা কি করবে, বলের অভ্যন্তরীণ তাপমাত্রা কি করবে বলতো, বৃদ্ধি করবে। তাহলে ওই তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা জানি যে কোন একটা বলের শোষিত তাপ বা গৃহীত তাপ, এটার যদি আমরা কিউ এর ইকুয়েশনটা লিখি, যে শোষিত তাপ বা গৃহীত তাপ কিউ ইকুয়াল কত হয় বলতো, ms ডেল থিটা। যে m কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা ডেল থিটা পরিমাণ বৃদ্ধি করতে কতটুকু তাপের প্রয়োজন হয়, এটাকে আমরা বলতাম আপেক্ষিক তাপ s। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন দেখছিলাম কিউ ইকুয়াল কি ms ডেল থিটা, এটা আমরা জানি, কোনো সমস্যা নেই। এখন কথা হলো আমরা কতটুকু তাপ এই বলের ভিতরে হচ্ছে এটা যদি বের করতে পারি, এই ইকুয়েশন ইউজ করে আমরা ডেল থিটার মান বের করতে পারবো। তাহলে এখানে তার যে পরিমাণ যান্ত্রিক শক্তি ছিল আর এখানে সে কতটুকু ফিরে পেল, এখানে তার কতটুকু যান্ত্রিক শক্তি ফিরে পেল। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম এখানে তার যান্ত্রিক শক্তি এতটুকু আর এখানে ফিরে পাইছে এতটুকু, তার মানে টোটাল না ফিরে পায় নাই। দেখো এখানে H1 বড় আর H2 কি বলতো, ছোট। কারণ এই উচ্চতা যত বেশি হয় তার ভিতর শক্তি তত বেশি হয়, উচ্চতা যত কম তার ভিতর শক্তি তত কি বলতো কম। তার মানে এখানে কম পরিমাণ শক্তি সে পাইছে। তার মানে বাকি শক্তিগুলো কোথায় গেছে, বাকি শক্তিগুলো বলের ভিতর জমা হয়ে আছে। তাহলে আমরা এই দুটা যে পার্থক্য করে যেটা পাবো, সেটা বলের ভিতরে অভ্যন্তরীণ, বলের ভিতরে যে শক্তি সেটা। তাহলে বলের ভিতরে যেটুকু শক্তি জমা আছে ওইটুকু শক্তি কি করতেছে, বলের তাপ শক্তি বৃদ্ধি করতেছে। তাহলে বলের তাপ শক্তি কিউ ইকুয়াল কত বলতো, ms ডেল থিটা। তাহলে তাপ শক্তির ইকুয়েশন আমরা এখানে বসলাম, ms ডেল থিটা। সে কতটুকু তাপ নিছে, এইটুকু পরিমাণ তাপ নিছে। তাহলে ms ডেল থিটা সমান কত হবে, mg H1 মাইনাস H2। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ডেল থিটার মান বার করলাম 0.1853 ডিগ্রি সেলসিয়াস অথবা ক্যালভিন। তাহলে বলের তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে, 0.1853 ক্যালভিন তাপমাত্রা বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ একটা অঙ্ক কিন্তু কনসেপচুয়াল অঙ্ক। ঠিক আছে, তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।